আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি মোহন আর আপনারা শুনছেন ভূত এফএম। আজকের গল্পটি কোনো সত্য ঘটনা নয়, এটি সম্পূর্ণ লেখকের কল্পনায় তৈরি একটি রহস্যময় কাহিনী। আজকের গল্প আয়েশা পরীর বিয়ে, লেখক আরিয়া নভি। চলুন শুরু করা যাক প্রথম পর্ব। আমার নাম আরিয়া নভি, মধ্যবিত্ত এক পরিবারের সন্তান আমি। বাবা মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। টাকার অভাবে আমি বেশি দূর পড়াশুনো করতে পারিনি। আমাদের গ্রামের বাড়ি দোহার নবাবগঞ্জে, আর বর্তমানে আমি ঢাকার যাত্রাবাড়িতে ছোটখাটো একটি চাকরি করি। আমি আর 5 জন ছেলের মতো ছিলাম না। একাকিত্ব আমার খুব প্রিয় ছিল। সারাদিনের কাজ শেষে ঘরে ফিরে দরজা বন্ধ করে ডায়েরি নিয়ে বসতাম। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগতো। ফেসবুকে আমার একটি ছোট্ট পেজ ছিল, মায়া ভরা গল্প। সেখানে আমি জিন পরীর গল্প লিখতাম। অনেকেই পড়তো, ভালোবাসত। মাঝে মধ্যে কেউ ইনবক্সে জিজ্ঞেস করত, আমি কি কখনো জিন পরী দেখেছি? আমি সবসময় বলতাম, না, আমি কখনো দেখিনি। ছোটবেলায় নানুর মুখে এসব গল্প শুনেছি, সেখান থেকেই কল্পনা মিশিয়ে লিখি। এভাবেই দিন পার হচ্ছিল। অনেক দিনের ইচ্ছে ছিল শীতের সময় সাজেকে ঘুরতে যাওয়ার। দিনে মেঘের মধ্যে হাঁটব আর রাতে বসে গল্প লিখব, এই ছিল স্বপ্ন। কিন্তু টাকার অভাবে যাওয়া হচ্ছিল না। তবে 1 বছরে প্রায় 20,000 টাকা জমাতে পেরেছিলাম। একদিন বাবা মাকে বললাম 1 সপ্তাহের জন্য সাজেকে যেতে চাই। তারা প্রথমে চিন্তিত হলেও শেষে অনুমতি দিলেন। মা বললেন, ছোট থেকে আমার কোনো আবদার পূরণ করতে পারেননি। এখন নিজের টাকায় যেতে চাইলে যেন সাবধানে থাকি। অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে পরদিন সকালেই রওনা দিলাম। চিটাগং পৌঁছতে বিকেল হয়ে গেল, আর সাজেকে পৌঁছতে রাত। পাহাড়ের উপরে একটি রিসোর্টে 1 সপ্তাহের জন্য একটি রুম বুক করলাম। জায়গাটা প্রথম দেখাতেই ভালো লেগে গেল, কিন্তু নতুন জায়গায় গেলে প্রথম রাতে আমার ঘুম আসে না। সেদিনও এলো না। রাত 2টা পর্যন্ত গল্প লিখলাম। তারপর 1 কাপ চা বানিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারপাশ খুটখুটে অন্ধকার, কনকনে ঠান্ডা, কুয়াশায় ঢাকা সবকিছু। মনে হচ্ছিল একটু পরেই ফজরের আজান হবে। ঠিক তখনই একটি মেয়ের কান্নার শব্দ কানে এলো। আমাকে বাঁচাও, এই জানোয়ারগুলোর হাত থেকে আমাকে উদ্ধার করো। কেউ কি আমার শব্দ শুনতে পাচ্ছ? আমি এই দিকে। আমি স্থির হয়ে গেলাম। শব্দটা আবারও এলো। আমাকে বাঁচাও, বুঝলাম এই পশ্চিম দিক জানোয়ারগুলোর থেকে হাত আসছে। আমাকে উদ্ধার করো। তাড়াতাড়ি নিচে নেমে ম্যানেজারকে বললাম, কেউ বিপদে আছে, এখনই যেতে হবে। কিন্তু তিনি বললেন, ওইদিকে শুধু উঁচু পাহাড়, এত রাতে সেখানে কেউ থাকতে পারে না। আমি হয়তো ভুল শুনেছি। অনেক বোঝানোর পরও কেউ বিশ্বাস করল না। বাধ্য হয়ে ঘরে ফিরে এলাম। সারা রাত আর ঘুম হলো না। সকালে বের হয়ে দেখি চারপাশে মেঘ ভাসছে, স্বপ্নের মতো দৃশ্য। কিন্তু আমার চোখ বারবার চলে যাচ্ছিল পশ্চিমের সেই বিশাল কালো পাহাড়ের দিকে। গতরাতের চিৎকার কি সেখান থেকেই এসেছিল? গাইডদের জিজ্ঞেস করলাম, আমাকে কি ওই কালো পাহাড়ে নিয়ে যাওয়া যাবে? তারা বলল, সেখানে কেউ যায় না, জায়গাটা ভালো নয়। আমি জেদ করলাম, তারা রাজি হলো না। শেষে একটা লাঠি নিয়ে একাই রওনা দিলাম। জঙ্গলের পথে কিছু দূর যেতেই ছোট ছোট পায়ের ছাপ দেখতে পেলাম, যেন কোনো বাচ্চা হেঁটে গেছে। অথচ সবাই তো বলেছিল সেখানে কেউ যায় না। তাহলে এই ছাপ কার? সামনে দাঁড়িয়ে বিশাল কালো পাহাড়। উঠতে অন্তত 2 ঘন্টা লাগবে। হঠাৎ অজানা ভয় কাজ করল। শেষ পর্যন্ত আর উপরে উঠলাম না। ফিরে এলাম রিসর্টে। ম্যানেজার জিজ্ঞেস করলেন, দিন কেমন কাটল? আমি বললাম, ভালো। তারপর ধীরে জিজ্ঞেস করলাম, ওই কালো পাহাড়ে কেউ যায় না কেন? তার মুখের অভিব্যক্তি বদলে গেল। কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বললেন, স্যার, ওই পাহাড়ের একটা গল্প আছে। আমি চুপ করে তাকিয়ে রইলাম। তিনি বললেন, অনেক বছর আগে সেখানে একটা বিয়ে হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, বিয়ে? তিনি ধীরে উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু সেই বিয়েতে কোনো মানুষ ছিল না। আজকে এখানেই শেষ করছি। আপনার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পেতে পাশে থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো গল্প থাকে, আমাদের পাঠাতে পারেন।
ইমেল theultimatemegabox@gmail.com। আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে, ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।